আচ্ছা, আজকে থেকে আমরা ফাইনালের সিলেবাস শুরু করব। তো ফাইনালে আমাদের মেইনলি 4টা সিলেবাস থাকবে, মানে 4টা চ্যাপ্টার থাকবে। এর ভিতরে চ্যাপ্টার 4টা আমাদের লাস্ট ডিসি পার্ট। ম্যাম চ্যাপ্টার 3 এর একটা কোশ্চেন ছিল, আপনি যে 3.14 করেছেন না, ওটা তো আনসার মিল হয়নি হচ্ছে। আচ্ছা, আমি আগে শেষ করি, তারপর যদি কারো কোশ্চেন থাকে আপনারা পরে করতে পারেন। আচ্ছা আমাকে আগে কি ম্যাম, করতে হবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের চ্যাপ্টার 4 এ এই 5টা টপিক, এটা আপনাদের ডিসির লাস্ট চ্যাপ্টার। তারপরে আমাদের এসি শুরু হবে। তো এসি চ্যাপ্টার 9 দিয়ে শুরু করব। চ্যাপ্টার 9 এ মেইনলি আমাদের আমরা ডিসি তে যে বেসিক সূত্রগুলো শিখছিলাম, যেমন ওহমস ল, তারপর কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল। তো এই রিলেটেড জিনিসগুলো আমরা এসির জন্য শিখবো। তো এই রুলগুলো আছে আমাদের চ্যাপ্টার 9 এ। কিন্তু চ্যাপ্টার 9 এ একটা পার্ট আছে উইদাউট 9.8, এটা অ্যাপ্লিকেশন, তো ওটা আমাদের দেখতে হবে। তো চ্যাপ্টার 9 এ আমরা মেইনলি ডিসি তে যেমন বেসিক সূত্রগুলো দেখছিলাম, ওহমস ল, কেভিএল, কেসিএল, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, সেম জিনিসগুলো আমরা এসি ক্ষেত্রে দেখবো চ্যাপ্টার 9। আচ্ছা, চ্যাপ্টার 10 এ আমাদের যে টপিকটা আছে সেটা আমরা ডিসি তে যেভাবে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস করছিলাম, সিমিলার ওয়েতে আমরা এসির ক্ষেত্রে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সোর্স ট্রান্সফরমেশন, নর্টন আর থেভেনিন, এই কয়টা টপিক দেখবো। তো আমরা আসলে এই 3টা টপিক এখনো দেখি নাই, তো আমাদের আইডিয়া নাই আসলে কিরকম হবে। মেইনলি আপনাদের যদি টেকনিকটা, মানে এই জিনিসটা কিভাবে কাজ করে, এটা যদি জানেন, তাইলে আমরা সেটা এসি বা ডিসি দুইটার ক্ষেত্রেই কিন্তু প্রসিডিওরটা সেম হবে। আর লাস্টে আমাদের একটা চ্যাপ্টার থাকবে, যেটা চ্যাপ্টার 11। এখান থেকে আমরা পাওয়ার রিলেটেড কিছু ম্যাথ করবো। যেমন আমাদের ডিসির ক্ষেত্রে, সরি এসির ক্ষেত্রে অ্যাভারেজ পাওয়ার থাকে, আরএমএস পাওয়ার থাকে, তারপর পাওয়ার ফ্যাক্টর থাকে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো এইগুলাই আমাদের ফাইনালের সিলেবাস। আজকে আমরা চ্যাপ্টার 4 স্টার্ট করব। আচ্ছা, একজনের কোশ্চেন ছিল, আপনি এখন কোশ্চেনটা করতে পারেন। আপনি মনে এক্সারসাইজ 3.14 এর কথা বলছিলেন। ম্যাম আপনি যে করে দিয়েছিলেন সেদিন, ম্যাম ওইটার আনসার ওদের হচ্ছে 27, কিন্তু আমাদের ছিল হচ্ছে 20 শুধু। আর ম্যাম ওরা আহ, মানে মানে হ্যাঁ, টোটাল বলেন। ডিফারেন্ট ওয়েতে করেছে, মানে যে সলিউশনে দেখলাম আচ্ছা, দেখতে। ওদের সব ভ্যালু কি সেম আছে? ওদের সব ভ্যালু কি মিলাই হ্যাঁ, দেখছিলেন যে এখানে ওরা যে ভ্যালুগুলো আছে? টুপি ওরা জাস্ট ভি নট ধরেছে। ভি টু ওই যে ওখানে আমরা তো আহ ওটা ভি নট ভি টু কেন হবে, ওটা তো কি এক, ভি নট আর ভি টু। আচ্ছা, বইয়ের আপনি বইয়ের যে সলিউশনটা দেখছিলেন, বইয়ের সলিউশনে দুইটা প্রবলেম থাকে। একটা প্রবলেম দেখবেন যে এখানে কোনো একটা ভ্যালু ডিফারেন্ট আছে, এইটা। আর সেকেন্ড বইয়ের অ্যান্সার সবসময় আপনার মিলবে না, দেখবেন যে বইয়ের অ্যান্সারে কিছু প্রবলেম আছে।
তো বইয়ের সলিউশনটা আপনারা গাইডলাইন হিসেবে নিতে পারেন, কিন্তু যে প্রবলেমটা হয় অনেক সময় ম্যাথের অ্যান্সার গুলা মিলে না। আর ওরা যেটা করে সেটা ভ্যালু গুলা মাঝে মাঝে চেঞ্জ করে দেয়, তো ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আপনি যে প্রসিডিওর দেখিয়েছেন ওভাবেই হ্যাঁ, করবো, যেটা অ্যান্সার আসে ওইটাই হ্যাঁ। মানে ফাইনাল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
আচ্ছা, আজকে আমরা সুপারপজিশন দেখব। তো সুপারপজিশন আমরা কেন ইউজ করব? এটা ইউজ করা হয় যখন আমাদের কাছে একের বেশি সোর্স থাকে। আচ্ছা, মোর দ্যান ওয়ান সোর্স, টু সোর্স রাখা হয়েছে। তো সুপারপজিশন আমরা তখন ইউজ করব যখন আমাদের কাছে একের বেশি সোর্স থাকে। সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সও হতে পারে, কারেন্ট সোর্সও হতে পারে। তো আমরা যদি এক্সাম্পল 4.3টা দেখি, এখানে আমাদের সোর্স আছে দুইটা, একটা হচ্ছে 6 ভোল্টের ভোল্টেজ সোর্স আর একটা আছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। তো এখানে আমাদের একের বেশি সোর্স যেহেতু আছে, তো আমি এখানে সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, সুপারপজিশন এই জিনিসটা কি আসলে? রিড্র দ্য সার্কিট, অবশ্যই কিছু গাইডলাইন ফলো করতে হবে, মানে র্যান্ডমলি রিড্র করা যাবে না। রিড্র দ্য সার্কিট so that we can have only one source at a time, মানে আমাদেরকে সার্কিটটা এমন ভাবে রিড্র করতে হবে যেন আমাদের সার্কিটে এট এ টাইম একটা মাত্র সোর্স থাকে। জিনিসটা কিরকম? ধরেন আমি চিন্তা করলাম আমি আমার সার্কিটে 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটা রাখবো। আমার গোল হচ্ছে আমার সার্কিটে এট এ টাইম যেন একটা সোর্স থাকে। তো 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে যদি রাখি, তাইলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে আমরা সার্কিটটা থেকে বাদ দিয়ে দিব। তাইলে দেখেন আমার সার্কিটে কি হবে? সার্কিটে খালি 6 ভোল্টের ভোল্টেজ সোর্স থাকবে। অথবা যদি এভাবে চিন্তা করেন যে না, আমি হচ্ছে এটাকে রাখবো, মানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সকে রাখবো, তাহলে এটাকে আমরা আমার সার্কিটে রাখবো। 6 ভোল্ট যে ভোল্টেজ সোর্সটা আছে তাকে সার্কিটটা থেকে বাদ দিয়ে দিব। আমাকে যেটা করতে হবে, আমার সার্কিটে যেন এট এ টাইম একটা মাত্র সোর্স থাকে, এই জিনিসটা এনশিওর করতে হবে। তো এটাই হচ্ছে সুপারপজিশন। এটা হচ্ছে এক লাইনে বললাম, এটা ডিটেল প্রসিডিওরটা আমরা নেক্সটে দেখবো। তো সুপারপজিশন আমরা কখন ইউজ করতে পারি? যখন আমাদের সার্কিটে একের বেশি সোর্স থাকে, সেটা ভোল্টেজ সোর্স হতে পারে অথবা কারেন্ট সোর্স হতে পারে। প্রসিডিওরটা কি? প্রসিডিওরটা হচ্ছে সার্কিটটাকে এমন ভাবে রিড্র করব যেন এট এ টাইম আমার সার্কিটে একটা মাত্র সোর্স থাকে, আর বাকি যতগুলা সোর্স আছে তাদেরকে আমি সার্কিটটা থেকে বাদ দিয়ে দিই। এখন আসি এদের সুবিধাটা কি। সুবিধাটা হচ্ছে, চিন্তা করেন আমার দুইটা সোর্সের বদলে যদি সার্কিটে একটা সোর্স থাকতো, তাহলে আমার কি সুবিধা হতো? আমার সার্কিটটা সলভ করতে সুবিধা হতো না? মানে দুইটা সোর্স থাকলে আমাদের যে কমপ্লেক্সিটিটা আমরা পাবো, দুইটার বদলে আমার যদি একটা সোর্স থাকে আর বাকিগুলো না থাকে, তাহলে কি হয়? আমার সার্কিটটা সিম্পল হয়ে যায়। সিম্পল হয়ে যায়, আমি খুব ইজিলি সার্কিটটাকে সলভ করে ফেলতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সার্কিটটা আমাদের কম্পিউটেশনাল মোর এক্সপেন্সিভ হয়। এর মানে হচ্ছে আমাদের ধরেন আমরা যদি অন্য একটা টেকনিক অ্যাপ্লাই করতাম, আমাদের যদি 2 লাইন লাগতো করতে, সুপারপজিশন অ্যাপ্লাই করার কারণে আমাদের লাগবে হচ্ছে সাপোজ ধরেন 10 লাইন করতে, মানে 10 লাইন 10টা স্টেপের পর আমরা অ্যান্সারটা পাবো। তো সুপারপজিশনের সুবিধা হচ্ছে আমার সার্কিটটাকে সে খুব সিম্পল বানায় দেয়, কিন্তু সে অসুবিধা ক্রিয়েট করে সেটা কি? আমার হচ্ছে অনেকগুলা স্টেপে আমি আউটপুট পাবো, মানে অনেকগুলা স্টেপ করার পর আমি আউটপুটটা পাবো। তো এই অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এবং প্রসিডিওর, এই তিনটা জিনিস আমরা যখন ম্যাথ সলভ করবো তখন আরো ডিটেলসে বুঝতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের সুপারপজিশন। সুপারপজিশন ইউজ করব যখন আমাদের একের বেশি সোর্স থাকবে। প্রসিডিওরটা কি? আমাদের সার্কিটটাকে এমন ভাবে রিড্র করতে হবে যেন এট এ টাইম একটা মাত্র সোর্স থাকে আর বাকি সবগুলাকে আমি বাদ দিয়ে দিব। সুবিধা হচ্ছে আমার সার্কিটটা সিম্পল হয়ে যায়। আর অসুবিধা হচ্ছে
যেহেতু সিম্পল হয় এই কারণে আমার হচ্ছে আউটপুট আসতে বেশি স্টেপ লাগে। এই জিনিসগুলো আমরা হচ্ছে একটা ম্যাথ দেখবো, তো ম্যাথ দেখলে আরো ডিটেলসে বুঝতে পারবো। তো আমরা হচ্ছে একটা ম্যাথ দিয়ে সুপারপজিশনের স্টেপ গুলা দেখবো। এক্সাম্পল 4.3 টা বলা হয়েছে, use the superposition theorem to find V in the following circuit। তার মানে এই সার্কিটটাতে সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই করতে হবে, করে এখানে যে ভিটা আছে সেটা বের করতে হবে। তো এখন আমরা সুপারপজিশনের স্টেপস গুলা দেখি। আচ্ছা, আমি সার্কিট এখানে এঁকে ফেলছি। এখানে স্টেপ গুলা হচ্ছে, প্রথম স্টেপটা, we will consider one independent source at a time while all other sources are turned off. Find the output due to that active source। তার মানে এখানে প্রথম পার্টে বলা হয়েছে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কনসিডার করব বা অ্যাক্টিভ রাখবো, বাকি যতগুলা সোর্স থাকবে তাদেরকে আমি টার্ন অফ করে দিব। তো ধরেন আমি প্রথম রানে চিন্তা করলাম বা প্রথম আইটারেশনে চিন্তা করলাম আমি 6 ভোল্টটাকে আমি আমার সার্কিটে রাখবো। তো সার্কিটে রাখা মানে সার্কিটে রাখার আরেকটা টার্ম হচ্ছে আমি 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভ রাখবো, আর বাকি যতগুলা সোর্স থাকবে তাদেরকে আমি অফ করে দিব বা সার্কিটটা থেকে বাদ দিয়ে দিব। তো প্রথম রানে বা প্রথম আইটারেশনে আমি এই কাজটা করতে চাই। তো আমার 6 ভোল্ট থাকবে অ্যাক্টিভ, 6 ভোল্ট অ্যাক্টিভ, আর 3 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্সটা আছে আমি এটাকে টার্ন অফ করে দিব। আচ্ছা, এখন আমরা যে সার্কিট গুলাকে টার্ন অফ করে দিব বা সার্কিটটা থেকে বাদ দিয়ে দিব, তো এদেরকে বাদ দেওয়ার একটা রুল আছে যে আমরা মানে ইচ্ছা মতো এদেরকে বাদ দিয়ে দিতে পারবো। তো আমরা এখন চাচ্ছি এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে আমরা এই সার্কিটটা থেকে বাদ দিয়ে দিতে। তো সবাই একটু খেয়াল করেন, আমি যাকে বাদ দিয়ে দিতে যাচ্ছি এই জিনিসটা আমাদের সবার কনফিউশন ক্রিয়েট করে, তো এটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি যাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, যে সোর্সকে বাদ দিয়ে দিতে চাচ্ছি বা টার্ন অফ করে দিতে চাচ্ছি, সেটা যদি ভোল্টেজ সোর্স হয় তাইলে তাকে রিপ্লেস করব হচ্ছে শর্ট সার্কিট দিয়ে। আর আমি যে সোর্সটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি সেটা যদি কারেন্ট সোর্স হয় তাইলে আমি তাকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। তো আমি যাকে বাদ দিতে চাচ্ছি সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্স যদি থাকে তাইলে আমি তাকে টার্ন অফ করব কিভাবে, তাকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। তো টার্ন অফ করার জন্য এই দুইটা রুল ফলো করব। আমাদের যদি কারেন্ট সোর্সকে টার্ন অফ করতে চাই তাইলে আমি তাকে রিপ্লেস করব হচ্ছে ওপেন সার্কিট দিয়ে। তো ওপেন সার্কিট মানে কি, আমার 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দেই তাইলে এখানে আমার একটা ওপেন পোর্শন ক্রিয়েট হয় বা ওপেন পাথ ক্রিয়েট হয়, এটাকেই আমরা বলতেছি হচ্ছে ওপেন সার্কিট। তো আমি দেখেন এখন আমার সার্কিটে কি আছে, এখন আমার সার্কিটে একটা সোর্স আছে আর বাকিগুলাকে আমি বাদ দিয়ে শর্ট দিয়েছি। হলে কিরকম হতো? আরেকবার একটু বলেন। ম্যাম শর্ট হলে কিরকম হতো? আচ্ছা, শর্ট হলে আমরা হচ্ছে নেক্সট স্টেপ গুলাতে দেখবো।
আচ্ছা, শর্ট হলে যেটা হতো, এখানে যে ওপেন ওপেন পাথ ক্রিয়েট হলো, আমি এদেরকে জোড়া লাগাই দিতাম, তাইলে আমি বলতাম এরা হচ্ছে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস হলো। আর যদি আমি এদেরকে জোড়া না লাগাই, তাহলে আমরা বলবো যে এরা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস হলো। আচ্ছা, এখানে যে আউটপুট ভোল্টেজ ভিটা আছে সেটা কি? ভিটাতে আমার 6 ভোল্টের ভোল্টেজ সোর্সের একটা ইফেক্ট থাকবে, আবার এখানে যে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ছিল তারও একটা ইফেক্ট থাকবে। দুইটার সম্মিলিত ইফেক্টে আমি আসলে ভিটা পাবো, আউটপুট ভোল্টেজ ভিটা পাবো। কিন্তু দেখেন, আমার এখানে আমি একটাকে নিলাম আর বাকিটাকে বাদ দিয়ে দিলাম, তো আমি এখানে কিন্তু অ্যাকচুয়াল ভিটা পাবো না, আমি অ্যাকচুয়াল ভি এর একটা পার্ট পাবো, যেটাকে আমি ধরে নিচ্ছি ভি1। তো আমরা এখানে আসলে অ্যাকচুয়াল ভিটা পাবো না, আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়াল ভি এর একটা পার্ট, যেটাকে আমরা নাম দিচ্ছি ভি1। তো এটাই হচ্ছে আমাদের প্রথম আইটারেশন। যদি বলি প্রথম আইটারেশনের কাজগুলো আমরা কি করলাম, আমরা 6 ভোল্টকে রাখলাম, 3 অ্যাম্পিয়ারকে সার্কিটটা থেকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, বা এটার অপর নাম টার্ন অফ করে দিতে চাচ্ছি। যেহেতু 3 অ্যাম্পিয়ার একটা কারেন্ট সোর্স, তো এটাকে টার্ন অফ করার রুল হচ্ছে আমি একে রিপ্লেস করব ওপেন সার্কিট দিয়ে। তো এরপরে আমার যে আউটপুট ভোল্টেজটা আছে সেটা কি ছিল, আসলে 6 ভোল্ট এবং 3 অ্যাম্পিয়ার দুইটার সম্মিলিত ইফেক্টটা ছিল। কিন্তু যেহেতু আমি একটা সোর্সকে আমার সার্কিট থেকে বাদ দিয়ে দিচ্ছি, তো আমি এখানে আসলে অ্যাকচুয়াল ভিটা পাবো না, আমি অ্যাকচুয়াল ভি এর একটা পার্ট পাবো, তো সেটাকে আমি নাম দিলাম হচ্ছে ভি1। তো আমি আমার স্টেপ 1 এর এইটুকু কমপ্লিট করে ফেললাম। তো সেকেন্ডে কি, মানে স্টেপ 1 এর পরবর্তী পোর্শনটা কি, find the output due to that active source। তার মানে হচ্ছে 6 ভোল্ট ভোল্টেজ সোর্সটাকে আমি অ্যাক্টিভ রাখার কারণে আমি এখানে যে আউটপুট পাবো সেটা আমাকে বের করতে হবে। তো এখন তাইলে আমাকে ভি1 এর ভ্যালুটা বের করতে হবে, যে এই অ্যাক্টিভ সোর্সটা থাকার কারণে আমি যে আউটপুটটা পাই বা আউটপুটের পোর্শনটা পাই, ভি1টা পাই, সেটাকে আমার বের করতে হবে। এখানে একটা জিনিস দেখেন, এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু আমাদের হচ্ছে ওপেন পাথ বা ওপেন সার্কিট। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমার কোনো কারেন্ট যাবে না, বা এই পোর্শনটুকুতে আমার আই এর ভ্যালু হচ্ছে 0। কারণ কি, দেখেন এখানে যেহেতু একটা ভাঙা রাস্তা আছে বা ওপেন পাথ আছে, তো কারেন্ট হচ্ছে যদি আমার কোনো ওপেন পাথ থাকে সেদিকে ফ্লো করে না। তো এই পোর্শনটুকুতে, মানে এই পোর্শনটুকুতে আমার কারেন্টের ভ্যালু হচ্ছে 0। মানে এখান দিয়ে আমার কোনো কারেন্টই যাবে না, কারণ আমাদের এই পোর্শনটুকু ভাঙা রাস্তা, মানে হচ্ছে ওপেন সার্কিট। যদি এই পোর্শনটুকুতে আমি রেড কালার দিয়ে যে হাইলাইট করে দেখালাম, এইখানে আমার জন্য যদি কারেন্ট না যায়, তাহলে এই পোর্শনটুকু রাখা না রাখা আসলে সেম কথা, মানে আমি একে রাখলেও যে আমি আউটপুট পাবো, না রাখলেও সেম আউটপুট পাবো। তাহলে আমি একে কেন আননেসেসারি রাখবো? আমি যেটা করতে পারি, এই যে রেড কালারে আমি যে হাইলাইট করে দেখালাম, এই পোর্শনটুকু আমি আমার সার্কিটটা থেকে বাদ দিয়ে দিই। তাহলে দেখেন আমার সার্কিটটা এখন দেখতে আরো সিম্পল হচ্ছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, ভি1 এর ভ্যালুটা বের করতে হবে। তো ভি1 এর ভ্যালু বের করতে আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করতে পারি, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, যে কোনো রুল অ্যাপ্লাই করতে পারি। তো যেটা যেটা দিয়ে অ্যাপ্লাই করেন না কেন, আপনারা দেখি যে আপনাদের রেজাল্ট সেম আসে। তো আমি এখানে কেভিএল অ্যাপ্লাই করে ভি1 এর ভ্যালুটাকে বের করতে চাই। তো কেভিএল এ আমাদের কি লাগে, কেভিএল এ আমাদের হচ্ছে পোলারিটি লাগে। কেভিএল এ আমাদের পোলারিটি লাগে, তো 8 ওহমের আমাদের কোনো পোলারিটি নাই। তো এদের পোলারিটি আমরা অ্যাসাইন করি কিভাবে, দেখেন আমাদের যে মেইন কারেন্ট সেটা ডিরেকশন হবে এদিকে। তো এই আই কারেন্টটা
এই টার্মিনালে আগে এন্টার করবে, তাই এখানে হবে প্লাস, আর এই টার্মিনালে দিয়ে বের হয়ে যাবে বা পরে এন্টার করবে, এই জন্য এখানে হবে মাইনাস। আর 4 এর কিন্তু অলরেডি পোলারিটি দেওয়া, সেটা হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, তো আইটা আমার এদিক দিয়ে যাবে। আচ্ছা, আমরা চ্যাপ্টার 2 তে আমি এক্সাম্পল সম্ভবত 2.5 আমি যদি ভুল না করি, মানে একদম প্রথম যে ম্যাথটা দেখানো হয়েছিল ওই ম্যাথের মতো আমরা এই ম্যাথটাকে সলভ করব। তো এখানে v1 টা কত হবে, আমরা জানি v ইকুয়ালস টু ir, তো এখানে v1 হবে 4 ইন্টু i, আর আমার সামনে একটা প্লাস সাইন হবে। কেন প্লাস সাইন হবে, এর রিজনটা হচ্ছে আমার আই কারেন্টটা কি হচ্ছে প্লাস সাইন দিয়ে এন্টার করতেছে, এই জন্য আমার এখানে হবে হচ্ছে প্লাস দিয়ে। তো আমরা v1 টা এখানে লিখে রাখলাম, এখন আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএল মানে কি, কেভিএল মানে হচ্ছে আমি আমার সার্কিটটাকে ক্লকওয়াইজ ট্রাভার্স করব। তো আমি শুরু করব 6 ভোল্ট ভোল্টেজ সোর্স থেকে, তো এখানে পাই হচ্ছে -6। আচ্ছা, ক্লকওয়াইজ হলে এই এই এলিমেন্টটা থেকে আমি চলে যাব হচ্ছে এই এলিমেন্টে, এই এলিমেন্টের প্লাস সাইনটা যেহেতু আগে পাই, তাই আমি এখানে লিখবো প্লাস, আমার এখানে লাগবে ভোল্টেজের ভ্যালু, তার মানে রেজিস্টরের ভ্যালু ইনটু কারেন্টের ভ্যালু। আচ্ছা, এটার পর আমি চলে যাব হচ্ছে এই এলিমেন্টে, এই এলিমেন্টে যেহেতু প্লাস সাইনটা আগে পাই এই জন্য আমি লিখবো প্লাস, আর এখানে ভোল্টেজের ভ্যালু আমাদের দেওয়া, সেটা হচ্ছে v1 ইকুয়ালস টু 0। তো 6 টাকে আমি হচ্ছে আমার ইকুয়ালস টু সাইনের রাইটে নিয়ে যাব, এখানে আসে হচ্ছে এইটাই প্লাস v1 এর ভ্যালুটা হচ্ছে 4i ইকুয়ালস টু 6। তো i এর ভ্যালুটা আসবে হচ্ছে 0.5। i এর ভ্যালুটা যদি 0.5 হয়, তাহলে v1 এর ভ্যালুটা হবে 2 ভোল্ট। এখানে যদি বসে তাহলে v1 আসবে 2 ভোল্ট। তো আমি এখানে স্টোর করে রাখি, আমার v1 টা আসলো হচ্ছে 2 ভোল্ট। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি একটা সোর্স রাখার কারণে আমার কি হচ্ছে, ম্যাথটা খুব ইজিলি আমি সলভ করে ফেলতে পারতেছি, খুব মানে খুব সিম্পল হয়ে যাচ্ছে। কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা আমরা এখন দেখব। তো এভাবে আমরা v1 টাকে বের করে ফেললাম। আচ্ছা, আমাদের স্টেপ 1 কমপ্লিট। স্টেপ 2 টা কি, স্টেপ 2 টা হচ্ছে repeat step 1 for each of the other independent sources। আচ্ছা, দেখেন আমি প্রথম রানে কি করছিলাম, প্রথম রানে 6 ভোল্টটাকে অ্যাক্টিভ রাখছিলাম আর 3 অ্যাম্পিয়ারটাকে টার্ন অফ করে দিয়েছিলাম। এখন আমরা উল্টা কাজটা করব, সেটা কি, সেটা হচ্ছে আমরা 3 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ রাখবো, 3 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ রাখবো আর 6 ভোল্টকে আমি টার্ন অফ করে দিব। এই কারণে এটা বলা হয়েছে রিপিট স্টেপ 1 ফর ইচ অফ দ্য আদার ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। এখন আমি উল্টা কাজটা করব, 3 অ্যাম্পিয়ারকে অ্যাক্টিভ রাখবো, 6 ভোল্টকে টার্ন অফ করে দিব। এই অবস্থায় আমি আউটপুটটা আবার বের করব। তো এই কারণে কি হবে, আমাদের সার্কিটটা আবার নতুন করে রিড্র করতে হবে। তো আমাদের মেইন সার্কিটটা ছিল এরকম,
এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে উল্টা কাজটা করব, মানে এটাকে অ্যাক্টিভ রাখবো, এটাকে টার্ন অফ করে দিব। এখন একটা ব্যাপার খেয়াল করুন, এই জিনিসটাই আমাদের সুপার পজিশনে সবার ভুল হয়। আমরা 6 ভোল্টকে টার্ন অফ করতে যাচ্ছি। 6 ভোল্ট কি একটা ভোল্টেজ সোর্স। তো আমরা ভোল্টেজ সোর্সকে কিভাবে টার্ন অফ করি? ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করি শর্ট সার্কিট দিয়ে। ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করি শর্ট সার্কিট দিয়ে। শর্ট সার্কিট কি? শর্ট সার্কিট মানে হচ্ছে আমার এখানে যে ভোল্টেজ সোর্সটা আছে আমি সেটাকে সার্কিটটা থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে এখানে একটা ওপেন পাথ ক্রিয়েট হয়, আমরা এটাকে বলতেছি ওপেন সার্কিট। আর শর্ট সার্কিট কি? এখানে যে ওপেন সার্কিট ক্রিয়েট হয় আমি তাদেরকে জোড়া লাগাই দিই। জোড়া লাগাই দিলেই আমার শর্ট সার্কিট ক্রিয়েট হয়ে যায়। আচ্ছা, এখানে আমি যে আউটপুটটা পাবো সেটা কিন্তু অ্যাকচুয়াল ভি না, মানে আমরা যে আউটপুটটা চাচ্ছি সেটা না, তার একটা পার্ট। তো আমি তাকে নাম দিই V2। তো আমাকে এখন বের করতে হবে V2 এর ভ্যালু। আচ্ছা, এখানে দেখেন আমাদের সোর্স হিসেবে কারেন্ট সোর্স আছে। তো আগের ক্লাসগুলোয় বলছিলাম যে কারেন্ট সোর্স যদি থাকে তাহলে আমি ট্রাই করব কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে। কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলে আমরা ইজিলি হচ্ছে আমাদের যে আউটপুটটা চাওয়া হচ্ছে সেটা বের করে ফেলতে পারবো। তো আমরা এখন V2 এর ভ্যালুটা বের করতে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। তার আগে আমরা সার্কিটটাকে আবার একটু রিড্র করে নিব। তো এই জন্য আমি এখানে এই নোটটার একটা নাম দিলাম এ। এটা হচ্ছে এ, এটা বি, এটা বি, এটাও বি হবে, এটাও বি হবে। এখন আমি সার্কিটটাকে রিড্র করব। আচ্ছা, রিড্র করার আগে আচ্ছা এই ব্রাঞ্চ দিয়ে আমার যে কারেন্টটা যাবে সেটার একটা আমি নাম ধরি, সেটা হচ্ছে I1। এটা আমাদের হচ্ছে কাজের সুবিধার জন্য আমাদের এখানে যে ব্রাঞ্চটা আছে 4 ওহমের ভিতর দিয়ে আমি ধরে নিচ্ছি I1 পরিমাণ কারেন্ট পাস হবে। আচ্ছা, এখন আমরা সার্কিটটাকে রিড্র করব। তো 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের উপরে আসবে A, নিচে আসবে B। আচ্ছা, এটাকে নিয়ে নিলাম। এরপর এদের সাথে প্যারালালে কে আছে? প্যারালালে আছে হচ্ছে 4 ওহম। তো এটা A, এটা B, এদের মাঝখানে আছে হচ্ছে 4 প্লাস মাইনাস, এদের ভোল্টেজের ভ্যালুটা V1। আর এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমি ডিনোট করতেছি I1। এটাকেও নিয়ে নিলাম। বাকি আছে হচ্ছে 8 ওহম। দেখেন 8 ওহমের এক মাথা A এর সাথে আরেক মাথা B এর সাথে। এটা A, এটা হচ্ছে B, এটা হচ্ছে A। তো আমি সার্কিটটাকে আসলে যেহেতু কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব, তাই কারেন্ট ডিভাইডার রুল আমরা নরমালি যেভাবে দেখতে অভ্যস্ত সেই একটা ফরম্যাটে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমরা যদি I1 অ্যাপ্লাই করতে চাই, I1 বের করতে চাই, I1 কত হবে? আমরা যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি তাহলে I1 টা কত হবে? I1 হবে হচ্ছে দেখেন I1 যেহেতু বের করবো, I1 এর সাথে আছে 4। তো আমি 4 কে নিব না, আমি নিব এর অপোজিট সাইডে যে আছে। তাই উপরে আসবে 8, নিচে আসবে হচ্ছে 4 প্লাস 8 ইন্টু আমার অ্যাকচুয়াল কারেন্টটা হচ্ছে 3।
এখান থেকে I1 আসে হচ্ছে 24 আর 12 2 অ্যাম্পিয়ার। তাইলে V1 এর ভ্যালুটা কত হবে? V1 হবে হচ্ছে I মানে হচ্ছে এখানে I1 আর R মানে হচ্ছে এখানে 4। তো V1 এর ভ্যালুটা হবে হচ্ছে 84। তো দেখেন আমি যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে নিই তাইলে আমার সরি V1 না, তো এখানে V2 হবে। এখানে যেহেতু V2 ছিল, দেখেন এখানে যেহেতু V2 ছিল, তো এখানেও আমার V2 হবে, তাহলে এখানেও V2 হবে। তাইলে আমি যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটাকে কনসিডার করি তাইলে আমার আউটপুটটা কত আসে? V2 আসে হচ্ছে 84। তো আমার যেহেতু আর কোনো সোর্স নাই, তো V1 আর V2 তে এসেই আমি থেমে যাব। আমার যদি আরো অনেক সোর্স থাকতো তাহলে V1 V2 V3 V4 এভাবে এক এক করে বাড়তে থাকতো। আচ্ছা, তো আমাদের 2 নাম্বার স্টেপও শেষ। 3 নাম্বার স্টেপ কি? 3 নাম্বার স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য টোটাল কন্ট্রিবিউশন বাই অ্যাডিং অল দ্য কন্ট্রিবিউশন। আচ্ছা, ফাইনালি কি করব? ফাইনালি দেখেন, ফাইনালি আমার V এর ভ্যালুটা কি হবে? আমার V এর ভ্যালুটা হবে হচ্ছে 6 ভোল্টকে অ্যাক্টিভ রাখতে আমি যে ভোল্টেজটা পেলাম সেটা, প্লাস 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখার জন্য আমি যেই ভোল্টেজটা পেলাম সেটা। তো আমার অ্যাকচুয়াল ভিটা কত হবে? অ্যাকচুয়াল ভিটা হবে 2 + 8 = 10 ভোল্ট। তো আমার অ্যাকচুয়াল আউটপুটটা হবে হচ্ছে 10 ভোল্ট। তো এটাই ছিল আমাদের সুপারপজিশন থিওরাম। তো এই ম্যাথটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা সুপারপজিশনের 90% ম্যাথ করে ফেলতে পারবেন। মেইন জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে তাদের একটাকে রাখবো, বাকি যতগুলা থাকে এখানে দুইটার বদলে ধরেন এখানে আমার আরেকটা সোর্স থাকলো, সাপোজ এখানে আমার আরেকটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে ম্যাম অনেক বিশাল হবে ম্যাম যদি বেশি সোর্স থাকে। হ্যাঁ, যদি বেশি সোর্স থাকে আমার এই স্টেপগুলো আরো বেশি করতে হবে। না, এই আমাদের কারণে পরীক্ষায় ম্যাম কতগুলো সোর্স পর্যন্ত আসতে পারে? আমাদের পরীক্ষায় 3টা থেকে 4টা, এর বেশি থাকার কথা না। 3টা থেকে 4টা সোর্স হবে। আচ্ছা, তো সবাই এখন প্র্যাকটিস প্রবলেম 4.3টা করেন। আচ্ছা, এটা দেখবো না, এক্সাম্পল 4.4 আমরা দেখবো না। এটাও দেখবো না। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেম 4.3টা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে। প্র্যাকটিস প্রবলেম 4.3টা অ্যাসাইনমেন্ট হিসেবে অ্যাড হবে, এবং যেহেতু চ্যাপ্টার 4টা হচ্ছে আপনাদের ফাইনালের সিলেবাস, তো আপনাদের 2টা হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আপনাদের 2টা হোম অ্যাসাইনমেন্ট থাকবে। তো একটা ছিল হচ্ছে, আমি আগেই বলছিলাম, একটা ছিল মিডের সিলেবাসের উপর, আরেকটা ছিল হচ্ছে ফাইনালের সিলেবাস, মানে আর একটা থাকবে মিডের সিলেবাসের উপর, আরেকটা থাকবে ফাইনালের সিলেবাসের উপর। যেহেতু চ্যাপ্টার 4টা হচ্ছে আপনাদের ফাইনালের সিলেবাসে ইনক্লুডেড, তো আপনাদের আসলে চ্যাপ্টার 4টা অ্যাসাইনমেন্ট 2তে চলে যাচ্ছে।
তো অ্যাসাইনমেন্ট 1 এ থাকতেছে হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। তো আমি বলছিলাম যে আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার 1 উইক আগে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনাদের অ্যাসাইনমেন্ট 1 এর সাবমিশন ডেডলাইন হচ্ছে আজকে সোমবার। তো আপনারা নেক্সট সোমবারে সাবমিট করবেন। নেক্সট সোমবার হয় হচ্ছে আজকে 12, নেক্সট সোমবার হয় হচ্ছে 19 তারিখ। তো 19/4, টাইম হচ্ছে 11:55 PM। আচ্ছা, এখানে দেখবেন অ্যাসাইনমেন্ট 1 সাবমিশন ফোল্ডার নামে আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে। তো এখানে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করে দিবেন, মানে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। তো প্রসিডিওরটা হচ্ছে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ করবেন, পিডিএফ করে যে ফাইলটা হয় সেটা এখানে সাবমিট করে দেবেন। আচ্ছা, মনে রাখবেন অ্যাসাইনমেন্ট 1 এ আমাদের চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3 থাকবে। চ্যাপ্টার 4 এর যে ম্যাথগুলা সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 2 এর ভিতরে ইনক্লুড করা থাকবে।
আচ্ছা, এটা তাইলে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। এটা হচ্ছে সিমিলার আপনাদের এটা তো হচ্ছে হচ্ছে এক্সাম্পল মাঝখানে 4.10। হচ্ছে কারেন্ট সোর্স, তো মাঝখানে কি ওপেন হয়ে যাবে? হ্যাঁ, মাঝখানে ওপেন হয়ে যাবে। মানে তাহলে ওই লাইনটাই তো থাকবে না। হ্যাঁ, তাইলে জিনিসটা এরকম হবে, এখানে ওপেন হয়ে যাবে। তাইলে এটার আসলে কাজ নাই, কারণ এখান থেকে যেহেতু কোনো কারেন্ট যাবে না, তাইলে আসলে আমি হোল জিনিসটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। তো এই পোর্শনটুকুই আর থাকবে না আসলে। আচ্ছা, এক্সাম্পল 4.4টা দেখা লাগবে না, কারণ এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। সিমিলারলি এক্সাম্পল 4.4টাও দেখতে হবে না, এখানে আমাদের আরেকটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। তো আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল 4.5, যেখানে আমাদের তিনটা সোর্স আছে। এখানে 12 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স, 24 ভোল্টের আরেকটা ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স। তো এখন আমাদের তিনটা সোর্স আছে। তো আমরা এখন এক্সাম্পল 4.5টা দেখবো। তো এখানে যেহেতু তিনটা সোর্স আছে, তিনটা সোর্সের ভিতরে আমি 12 ভোল্টটাকে অ্যাক্টিভ রাখবো। 12 ভোল্টটাকে অ্যাক্টিভ রাখবো, এই জন্য এখানে এ লিখলাম। আপনারা এক্সামের খাতায় পুরাটাই লিখবেন। 12 ভোল্টকে অ্যাক্টিভ রাখবো। 12 ভোল্ট যদি অ্যাক্টিভ থাকে, তাইলে এটাকেও টার্ন অফ করতে হবে, এটাকেও টার্ন অফ করতে হবে। তাইলে 24 ভোল্ট আমার টার্ন অফ থাকবে, এবং 3 অ্যাম্পিয়ার কারেন্টও অফ থাকবে। সবসময় মাথায় রাখবেন, একটাকে অ্যাক্টিভ রাখবেন, বাকি যদি দুটা, তিনটা, চারটা, পাঁচটা যতগুলাই থাকুক না কেন, তাদের সবাইকে টার্ন অফ করতে হবে, যেন আলটিমেটলি আমার সব সার্কিট, মানে আলটিমেটলি আমার সার্কিটে একটা মাত্র সোর্স থাকে। তো আমার যদি 12 ভোল্ট অ্যাক্টিভ থাকে, মানে এটা যদি অ্যাক্টিভ থাকে, তাহলে বাকি যতগুলা সোর্স থাকুক না কেন আমার সবাইকে টার্ন অফ করে দিতে হবে। আচ্ছা, তাইলে আমার সার্কিটটা দেখতে কিরকম হয়? এখানে 12 ভোল্টটা থাকবে, এখানে 4, এখানে হচ্ছে 3, এখানে 4। আচ্ছা, আমি যদি এটাকে টার্ন অফ করতে চাই, এটা যেহেতু কারেন্ট সোর্সটাকে আমরা টার্ন অফ করি কিভাবে? এই পোর্শনটুকু আমি ওপেন বানাই। এই যে 3 অ্যাম্পিয়ারকে আমি টার্ন অফ করে দিলাম। এখন আমরা উপরের পার্টটুকু আঁকি। এই যে এখন আমি 24 ভোল্টকে টার্ন অফ করতে চাই, যেহেতু এটা ভোল্টেজ সোর্স। তো ভোল্টেজ সোর্সকে আমরা টার্ন অফ করি কিভাবে? আমরা হচ্ছে এটাকে শর্ট সার্কিট দিয়ে টার্ন অফ করে দিই। শর্ট সার্কিট মানে হচ্ছে যে ওপেন পোর্শনটা ক্রিয়েট হয়, সেটাকে আমরা জোড়া লাগাই। আচ্ছা, তার পাশে থাকবে হচ্ছে এইটুকু। আচ্ছা, আমাদের কাছে আউটপুটে চাওয়া হয়েছে এখানে যে আই কারেন্টটা আছে সেটার ভ্যালুটা। তো আই কি? আই হচ্ছে, দেখেন, আমার এই ব্রাঞ্চটা দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে। তো আমরা কিন্তু আই পাবো না, আমরা আই এর একটা পোর্শন পাবো, একটা পার্ট পাবো।
তো আমি এখানে আই এর বদলে লিখবো I1। I1টা যেখানে হচ্ছে মেইন যে আই তার একটা পার্ট। তো এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, I1 এর ভ্যালুটাকে বের করতে হবে। আজকে হয়তো বা আমি হচ্ছে 3টা সলভ করে দেখাবো না, আজকে একটার ইফেক্টটা দেখাবো, আর বাকিগুলো আমরা কালকে দেখবো, মানে নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, আপনারা যারা হচ্ছে এখন 10টা 11 বাজে, আপনাদের ক্লাস শেষ হবে হচ্ছে 10:30টায়, তো এখন আসলে এসে লাভ নাই। আচ্ছা, এখন আমরা I1 এর ভ্যালুটা বের করব। তো এখানে দেখেন এই পোর্শনটুকু আগেরটার মতো এই পোর্শনটুকু, এই পোর্শনটুকুতে আমার আসলে কোনো কারেন্টই যাবে না। কেন যাবে না, এই রিজনটা হচ্ছে আমার এখানে ওপেন সার্কিট আছে, এই কারণে এই পোর্শনটুকুতে আমার কোনো কারেন্টই যাবে না। তো এটা যদি কারেন্ট না যায় তাহলে এটাকে রাখা না রাখা দুইটাই সেম কথা। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই পোর্শনটুকুকে আমি আমার সার্কিটটা থেকে বাদ দিয়ে দিতে পারি, কারণ এইটুকু পার্টে আমার কোনো কারেন্টই যাচ্ছে না। এখন দেখেন 8 আর 4 এরা একে অন্যের সাথে কিন্তু সিরিজে আছে, এই দুইটা এলিমেন্ট একসাথে আছে। তো আমরা যেটা করতে পারি, এদেরকে দুইটা না করে আমরা এদেরকে যোগ করে দিতে পারি। 8 এর সাথে 4 যোগ করলে কত আসে, 8 এর সাথে 4 যোগ করলে আসে হচ্ছে 12। তো উপরেরটাকে রাখি, নিচেরটা বাদ চলে যাবে, কারণ আমাদের দুইটার বদলে একটা নিতে হবে। আর এখানে ভ্যালুটা আসবে হচ্ছে 12। আচ্ছা, এখন এটাকে যদি এ নাম দেই, নোড এ নাম দেই, এটা যদি নোড বি হয় সাপোজ, এটা হচ্ছে সি, এটা সি, ম্যাম রেজিস্টারটা বাদ দিলেন কেন? আচ্ছা, এই দুইটা সিরিজে ছিল, যেহেতু সিরিজে ছিল তো আমি এদেরকে চাচ্ছি দুইবার না লিখে আমি একবার লিখতে চাই। এই জন্য এখানে 8 ছিল, এখানে 4 ছিল, তাই আমি দুইটাকে এক করে 12 বানিয়ে দিলাম। এটা বি আর এটা হচ্ছে এ। তো এটা নোট দেওয়ার রিজন হচ্ছে আমাদের বের করা যে 4 আর 12 আসলে কি, মানে সিরিজে আছে নাকি প্যারালালে আছে, 4 আর 12। তো আমি নোড অ্যাসাইন করার পর আপনি দেখতে পারবেন, দেখেন 4 এর এক মাথা এর সাথে আরেক মাথা বি এর সাথে, 12 এরও এক মাথা এর সাথে আরেক মাথা বি এর সাথে। তো এখান থেকে আমরা বলতে পারি 4 আর 12 আসলে প্যারালালে আছে, 4 আর 12 প্যারালালে আছে। তো প্যারালালে যদি থাকে তাহলে আমি কি করতে পারি, এই দুইটার বদলে আমি এদেরকে একটা দিয়ে রিপ্লেস করতে পারি। এদের ভ্যালুটা হবে হচ্ছে 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12। তো এখান থেকে ভ্যালুটা আসে, এখানে আসে হচ্ছে 48, আর এখানে আসে হচ্ছে 60, এখানে আসে হচ্ছে 2, সরি এখানে আসবে 3। তো এই দুইটার বদলে আমি যদি একটা দিয়ে রিপ্লেস করি ভ্যালু আসবে 3। তো আমি একে বাদ দিয়ে দিলাম, এখানে আসবে হচ্ছে 3। এখন আমাদের I1টা বের করতে হবে, I1 কারেন্টটা বের করতে হবে।
তো এই I1টাকে আমি এখান থেকে নিতে পারি, কারণ কি যেহেতু হচ্ছে 3 আর 3 এরা দুইটাই সিরিজে আছে, তো এই সেকেন্ড 3 এর মধ্যে দিয়ে যদি I1 যায়, ফার্স্ট 3 এর ভিতর দিয়েও I1 যাবে। সিরিজে থাকলে দুইটা রেজিস্টরের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে। এখন এই I1টা বের করতে আমরা কোন রুলটা অ্যাপ্লাই করব? দেখেন, আমার কি কারেন্ট ডিভাইডার রুলের জন্য এখানে হচ্ছে একটা কারেন্ট সোর্স থাকা লাগবে, আর রেজিস্টর গুলাকে প্যারালালে থাকতে হবে। কিন্তু আমার যেহেতু এখানে কারেন্ট সোর্স নাই, আবার রেজিস্টর গুলো প্যারালালে নাই, তো I1টা আমরা আসলে কারেন্ট ডিভাইডার রুলের মাধ্যমে বের করতে পারবো না, আমাদেরকে হচ্ছে কেভিএল দিয়ে বের করতে হবে। এই যে কোন রুলটা আমরা অ্যাপ্লাই করব, কেভিএল নাকি কারেন্ট ডিভাইডার রুল, এটা কিন্তু আমাদেরকে নিজেদের। ওমস ল বসালেই তো আই চলে আসে, ওই আইটাই তো 3 এর আই। আচ্ছা, ওমস ল বসাবেন, ধরেন এখানে বসালেন V ইকুয়ালস টু I1 ইন্টু 3। এখন এই I1টা পাবেন কিভাবে? না ম্যাম, ওই যে 3 আর 3 যোগ করে যদি 6 হয়, তো 6 12 দিয়ে ভাগ করলে মানে হ্যাঁ, যে মান ওইভাবেও বের করা যাবে, ওইভাবেও ওই বের করা ওই যাবে। আইটাই তো মানে এই 3 এর আই না, যেহেতু হ্যাঁ, সিরিজে। হ্যাঁ, ওইভাবেও বের করা যাবে, কিন্তু ওই জিনিসটা অনেকের বুঝতে প্রবলেম হতে পারে। উনি যেটা বলছেন সেটা হচ্ছে, ধরেন এখানে 12 আছে, এখানে আছে হচ্ছে 12 ভোল্ট, তো এখানে 3 আর 3 এই দুইটা হচ্ছে সিরিজে আছে, তো যেহেতু সিরিজে আছে আমি এদেরকে যোগ করে দিতে পারি, যোগ করে দিলে আসে হচ্ছে 6, আর এখান দিয়ে যাচ্ছে আমার I1, এখান দিয়ে যাচ্ছে আমার I1টা। আচ্ছা, তো এখানে যেহেতু 12 ভোল্ট, V ইকুয়ালস টু, আচ্ছা আমার সার্কিটটা তাইলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে, এখানে দুইটা রেজিস্টর সিরিজে ছিল, আমি এদেরকে অ্যাড করে দিলাম। আচ্ছা, I1 এর ভ্যালুটা কত হবে? I1 কি, I1 হচ্ছে আমার এই সার্কিটের মেইন ভোল্টেজটা। তো আমরা চ্যাপ্টার 2 থেকে দেখছিলাম যে মেইন ভোল্টেজের ভ্যালুটা আমরা কি করতে পারি, আমাদের যেই মেইন কারেন্টের ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, আমাদের যে মেইন ভোল্টেজ আছে সেটাকে আমরা Req দিয়ে যদি ভাগ দিই, তাইলে আমরা কি পাই? তাইলে আমরা মেইন কারেন্টের ভ্যালুটা পাই। এখানে মেইন কারেন্ট হচ্ছে I1, I1 আমরা কিভাবে পাবো? আমাদের যে মেইন ভোল্টেজ আছে সেটাকে আমরা আমাদের যে Req আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দেব। তো আমাদের মেইন ভিটা হচ্ছে 12 আর Req-টা হচ্ছে 6, তাইলে I1 আসে আমার হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তো এভাবে আমরা I1 এর ভ্যালুটা বের করতে পারি, অথবা এটা যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি তাইলেও দেখবেন যে আপনার I1 এর ভ্যালু আসে 2 অ্যাম্পিয়ার। তো আইদার এখানে কেভিএল অ্যাপ্লাই করবেন, অথবা একে ফাইনালি রিডিউস করে আপনি I1 এর ভ্যালুটা পেতে পারেন। তো আমার এখানে I1 আসে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, কখন? আমরা যদি 12 ভোল্ট ভোল্টেজ সোর্সকে নিয়ে কাজ করি। আচ্ছা, আজকে আমরা এতটুকুই দেখবো। নেক্সট দিন দেখবো যে আমরা 24 ভোল্ট ভোল্টেজ সোর্সকে নিয়ে এখানে I এর ভ্যালু কত পাই, এবং 3 অ্যাম্পিয়ার কে নিয়ে আমি এখানে I এর ভ্যালু কত পাই, দেন আমরা তিনটাকে অ্যাড করি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে সুপারপজিশন নিয়ে? সুপারপজিশন ইজি, প্রসিডিওরটা ইজি, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের হচ্ছে অনেকগুলা স্টেপে কাজ করতে হবে। এটা হয়তো আমরা নোডাল অ্যানালাইসিস বা মেশ অ্যানালাইসিস দিয়ে ধরেন খুব ধরেন 5-6টা স্টেপে আমরা কমপ্লিট করে ফেলতে পারতাম, বাট যেহেতু সুপারপজিশন করতেছি আমার সার্কিটটাকে সে ইজি করতেছে, বাট এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের অনেকগুলা স্টেপে কাজটা করতে হবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে?